গত ক্লাসে আমরা মেসেঞ্জার ইফেক্ট পড়িয়েছিলাম। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে মেসেঞ্জার ইফেক্টের ফলে রিয়েল লাইফে কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা। অনেক সময় আমরা মেটালকে রিভার্স স্ট্রেস দিয়ে ফর্ম করে থাকি। একবার এই পাশ থেকে স্ট্রেস দেই, আরেকবার ওই পাশ থেকে স্ট্রেস দেই। এটা আমরা দেখবো শীট, বিশেষ করে শীট মেটাল ফর্মিং এর ক্ষেত্রে। এইরকম পরিস্থিতি যদি হয়, যখন আমরা এক সাইড থেকে ম্যাটেরিয়ালের উপরে স্ট্রেস অ্যাপ্লাই করি, যেখানে টেনসাইল লোড সেখানে রেজিস্ট্যান্ট মানে লোড হিসেবে রেজিস্ট্যান্স যে লোড সেইটা কম্প্রেসিভ ফর্মে রিঅ্যাক্ট করে। আবার আমরা সবসময় জানি যতই আমরা টেনসাইল লোড অ্যাপ্লাই করি না কেন, ব্যালেন্সের জন্য তার ভিতরে কিছু কিছু কম্পোনেন্ট কম্প্রেসিভ হয়ে যায়। এইরকম পরিস্থিতিতে যদি আমরা এই প্রোডাক্টটার উপরে যে সাইড থেকে লোড দিচ্ছিলাম জাস্ট যদি ঘুরিয়ে নেই, উল্টিয়ে নেই এবং একইভাবে যদি লোড দেওয়ার চেষ্টা করি, তাহলে যে ঘটনাগুলো ঘটবে যে আগে যেখানে টেনসাইল লোড করেছিল সেখানে কম্প্রেসিভ রেসিডুয়াল লক স্ট্রেস হিসেবে থেকে যাবে এবং অ্যাপ্লাইড টেনসাইল স্ট্রেসের যে কম্পোনেন্ট কম্প্রেসিভ ছিল তাকে রেজিস্ট করার জন্য ম্যাটেরিয়ালস এর ভিতরে যে টেনসাইল লোড লকড আপ অবস্থায় ছিল, এখন সবগুলো উল্টা হয়ে যাবে। উল্টা যদি হয়ে যায় তাহলে মেসেঞ্জার ইফেক্ট এখানে কাজ করবে, ইল্ড স্ট্রেস কমে যাবে। তার মানে মেসেঞ্জার ইফেক্টের কারণে মেটেরিয়ালটা টু সাম এক্সটেন্ট সফট বলে মনে হবে। সফট কোন একটা মেটেরিয়াল যদি সত্যিকার অর্থে সফট হয়, তাহলে তার ইল্ড স্ট্রেংথ কম হয়। আর প্রত্যেকটা মেটেরিয়ালস এর যে ডিফরমেশন, যে এনার্জি, এটা কন্ট্রোল করে হচ্ছে তার ইল্ড স্ট্রেংথ। যদি ইল্ড স্ট্রেংথ কম হয় তাহলে সহজেই ওই মেটেরিয়ালটাকে ডিফর্ম করা যায়, এনার্জি কনজাম্পশন কম হয়। এক সাইড দিয়ে একটা বেনিফিট। অ্যানাদার বেনিফিট হচ্ছে যদি কম স্ট্রেসে আমি তাকে ডিফর্ম করতে পারি, তার মানে মেটেরিয়ালটা সফট, তার মানে মেটেরিয়ালটা ডিফর্মেবল, তার মানে মেটেরিয়ালটা মেলিয়েবল, ডাক্টাইল যাই বলো না কেন, ড্রায়াবিলিটি সেখানে বেশি হবে। ফলে ওভারঅল আমি দুইটা বেনিফিট পেয়ে যাচ্ছি। একটা বেনিফিট হচ্ছে মেটেরিয়ালসকে আমরা কম এনার্জি দিয়ে ডিফর্ম করতে পারছি। মেটেরিয়ালসকে আমরা একমুখী ডিফর্ম করলে যে স্ট্রেন হার্ডেনিং এ হওয়ার কারণে গ্র্যাজুয়ালি তার ডিফর্ম অ্যাবিলিটি যে কমে যায়, সেই ধরনের পরিস্থিতি থেকেও আমরা টু সাম এক্সটেন্ট বেনিফিট পাচ্ছি। কিন্তু প্রবলেম হয়ে যায় ইনক্রিজ অফ মেসেঞ্জার স্ট্রেন। যদি কোনো, এটা তো গেল ফর্মিং এর সময় এনার্জি কনজাম্পশন, লো এনার্জি কনজাম্পশনে আমি প্রোডাক্ট তৈরি করতে পারলাম, বেটার এক্সটেন্টে তাকে ডিফর্ম করতে পারলাম, এটা আমার প্রোডাকশন বেনিফিট। বাট রিয়েল লাইফে যদি কোনো একটা কম্পোনেন্ট যদি সাইক্লিক লোডিং এ থাকে, সাইক্লিক লোডিং বলতে স্ট্যাটিক লোডিং এ যদি থাকে, আসলে পৃথিবীতে সবকিছুই কিন্তু কম আর বেশি, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু সাইক্লিক লোডিং এ আছে।
তুমিও নিজেও সাইক্লিক লোডিং এ আছো। আজকে তোমার উপরে যে ধরনের স্ট্রেস আছে, কালকে সেই স্ট্রেসটা থাকবে না। তখন কিছুটা রিল্যাক্স, হয়তো বা পরের দিন অথবা তার পরের দিন আবার নতুন করে আরেকটা স্ট্রেস তোমার উপরে ভর করলো। তার মানে দেখা যাচ্ছে যে সাইক্লিক অর্ডারে সাইক্লিক্যালি তোমার উপরে স্ট্রেস আসছে, স্ট্রেস চলে যাচ্ছে। দ্যাট ইজ ফ্যাটিক। একটা বাইসাইকেলের কথা চিন্তা করো। তুমি বাইসাইকেলে যখন চড়ো, তখন বাইসাইকেলটা আন্ডার স্ট্রেস এসে থাকে। যখন তুমি বাসায় পৌঁছে যাও অথবা তোমার যে কোনো গন্তব্য স্থানে চলে যাও, বাইসাইকেলটাকে তুমি রেস্টে রাখো। দ্যাট ইজ নো লোড কন্ডিশন। আবার যখন তুমি তোমার কাজ সেরে বা বাসার দিকে আসার জন্য চেষ্টা করবে সাইকেলে চড়ে, তখন ওই সাইকেল, বাইসাইকেলটা বা মোটর সাইকেল যেটাই বলো না কেন, সে কিন্তু আবার লোডেড কন্ডিশনে চলে গেল। এইভাবে একটা বাইসাইকেল অথবা সাইকেল কিন্তু সারা জীবনই সাইক্লিক্যালি লোড নিচ্ছে। তোমার পায়ের জুতাটার কথা চিন্তা করো, কেডস এর কথা চিন্তা করো, শু এর কথা চিন্তা করো, স্যান্ডেলের কথা চিন্তা করো। বাসায় গিয়ে নিশ্চয়ই তুমি কেডসটা পরে থাকো না, খুলে ফেলো। খুলে ফেললে সে কিন্তু টেস্টে চলে যায়। আবার যখন প্রয়োজন হয় কেডসটা পরে নাও, স্যান্ডেলটা পরে নাও। তাহলে সেটাও সাইক্লিক্যালি লোডিং। আবার বাসার যে ক্যাজুয়াল যে একটা স্যান্ডেল থাকে, তুমি যখন অফিসে চলে এসেছো তখন কিন্তু সে রেস্টে আছে। তার মানে হিসাব যদি আমরা করি, পৃথিবীর প্রত্যেকটা জিনিস, ইভেন গাছ পর্যন্ত সাইক্লিক্যালি লোডেড। কখনো গাছের পাতা অনেক বেশি থাকে, কখনো গাছে প্রচুর ফুল থাকে, কখনো গাছে প্রচুর ফল থাকে। আবার উইথ টাইম ফল চলে যায়, ফুল চলে যায়, পাতা চলে যায়। আবার সময়ের সাথে সিজন চেঞ্জ হোক, যেটাই হোক, আবার উল্টা ভাবে ওই সেই পাতা আসে, ফুল আসে, ফল আসে, গাছ কিন্তু লোডেড হয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে যে আসলে ফ্যাটিক যে সাইক্লিক্যালি লোডেড, সাইক্লিক লোডিং এর বাইরে আসলে কেউ নেই। সবাই আমরা সাইক্লিক লোডিং এর ভিতরে আছি। এখন প্রবলেম হচ্ছে বসিঞ্জার ইফেক্ট। সাইক্লিক এই লোডিং এর সময় একবার আমরা সাইক্লিক লোডিং, দেখো খেয়াল করে দেখো, আমরা একটা একটা কম্পোনেন্টের উপরে, একটা বারের উপরে 100 কেজি লোড দিলাম। আবার সাইক্লিক লোড মানে কিন্তু একবার উপর দিয়ে লোড দেওয়া, একবার নিচে দিয়ে লোড দেওয়া। আনলোড তো আছেই, আনলোড করলেও হবে সাইক্লিক লোডিং। আনলোডও করলে আবার অপোজিট থেকে লোড দিলে সেটা আরো খারাপ। দুইটাই সাইক্লিক। এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের 3-1 তোমরা হয়তো পড়েছো লো সাইকেল ফ্যাটিক, হাই সাইকেল ফ্যাটিক। লো সাইকেল ফ্যাটিকটা সাধারণত স্ট্রেইন কন্ট্রোল, যেমন আর্থকুয়েকের সময় অল্প সময়ের ভিতরে একটা বিল্ডিং, একটা স্ট্রাকচার কলাপস করে যেতে পারে। এই যে অল্প সময়ের ভিতরে, ফিউ সাইকেলের ভিতরে যদি স্ট্রাকচার ফেল করে যায়, সেখানে সিরিয়াসলি ওভারলোডিং হয়। আর ওভারলোডিং এর কারণে মেটেরিয়ালস এর ভিতরে স্ট্রেন হয়, আর স্ট্রেন মানেই কিন্তু ডিফর্মেশন। যেহেতু বসিঞ্জার ইফেক্টের কারণে মেটেরিয়ালস এর ভিতরে সহজে স্ট্রেন হয় অপোজিট ডাইরেকশনে, এই জন্য অনেক সময় কম্পোনেন্ট আন্ডার ফ্যাটিক লোডিং এ তাদের ফ্যাটিক লাইফ কম হয়ে যেতে পারে। ফলে আমরা যারা ডিজাইন করব মেটেরিয়ালস পয়েন্ট অফ ভিউ থেকে, ফ্যাটিক লাইফ পয়েন্ট অফ ভিউ থেকে, সার্ভিস লাইফ পয়েন্ট অফ ভিউ থেকে, এবং সেখানে যে সেফ অ্যাপ্লিকেবল স্ট্রেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন এই জিনিসগুলো ডিজাইন করব, তখন আমাদেরকে অবশ্যই
খেয়াল রাখতে হবে এই বসিঞ্জার ইফেক্টের কারণে কতটুকু এক্সট্রা স্ট্রেন হইতে পারে। সেই এক্সট্রা স্ট্রেন টুকুকে আমাদের ধরে নিয়ে যদি ডিজাইন না করি তাহলে কিন্তু এটা গুড ডিজাইন হবে না, এবং আমরা ওই কম্পোনেন্ট থেকে এক্সপেক্টেড লাইফ আশা করব না। বুঝতে পেরেছ না কারো সমস্যা আছে? স্যার বুঝতে পেরেছি। এনিবডি? ওকে, আমরা এখন স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস করতে যাচ্ছি, যেটাও তোমরা অনেকটা পড়ে এসেছো। একটু আগেই আমরা বললাম সবসময় কিন্তু মেটেরিয়ালস এর আমরা যে ব্যবহারগুলো করি, কম হোক বেশি হোক, অ্যাকুরেটলি হোক অথবা টু সাম এক্সটেন্ট গেজ করে হোক, আসলে একটা মেটেরিয়ালস কতটুকু স্ট্রেস নিতে পারে, কতটুকু স্ট্রেন নিতে পারে, তারপর বেসিস করেই কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়াররা তাদের স্ট্রাকচার ডিজাইন করে থাকে। আর মেটালার্জিস্টরা R&D এর মাধ্যমে যে ডিজাইন ইঞ্জিনিয়ার যারা, তাদের রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, তুমি যদি কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাও, কোনো একটা অ্যালয় ডিজাইন করতে যাও, কোনো একটা হিট ট্রিটমেন্ট শিডিউল ডিজাইন করতে যাও, তোমার সামনে একটা জিনিসই থাকে, সেই তার স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার। কারণ স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার তোমাকে বলে দিবে এই প্রোডাক্টের জন্য সেফ স্ট্রেস কত, সেফ স্ট্রেন কত, এই প্রোডাক্টটা আসলে টাফনেস কত, এই প্রোডাক্টটা ফেল করার আগে সে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে। এই কথাবার্তাগুলো টু সাম এক্সটেন্ট, আবার বলি যে টেনসাইল টেস্ট করে টাফনেস আসলে মেজার করা যায় না। কেন যায় না সেটা এখন আমি উত্তর দিতে পারবো না। যদি তোমাদের কখনো স্কোপ হয় 6105 অ্যাডভান্স ফ্র্যাকচার মেকানিক্স, ফ্র্যাকচার কেন হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো যদি না বোঝা যায় তাহলে আমরা এখানে আসলে এক্সপ্লেন করতে পারবো না কেন স্ট্রেস স্ট্রেন কার্ভ দিয়ে আমরা টাফনেস মেজার করতে পারবো না, আমরা কেন ফেইলিউরকে ফোরকাস্ট করতে পারবো না। এটা হিউজ ডিসকাশন, এগুলো এখানে বলা যাবে না। তবে যেটা বলছিলাম, থাম্ব রুল হিসাবে আমরা স্ট্রেন স্ট্রেস স্ট্রেন কার্ভকে বা রিলেশনশিপটাকে ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি, বাট এটা কখনোই সেফ ডিজাইন হবে না। কারণ স্ট্রেস স্ট্রেন কার্ভ ধরে ডিজাইন করাকে ফ্র্যাকচার মেকানিক্স থিওরি কোনোভাবেই সাপোর্ট করে না, কারণ এটা সেফ ডিজাইন হয় না। যাই হোক, তারপরও আমরা যাদের এখন বলেও তো লাভ নাই, দেখো বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, অথচ রিয়েল অ্যাজ পার ফ্র্যাকচার মেকানিক্স থিওরি বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো রিসার্চ অর্গানাইজেশনে এই ফ্র্যাকচার টাফনেস মেজারমেন্টের কোনো ফ্যাসিলিটিস নাই। ইভেন বুয়েটে, মানে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে নাই মানে কিন্তু বুয়েটেও নাই ফ্র্যাকচার টাফনেস মেজারমেন্টের কোনো ফ্যাসিলিটিস, রিয়েল ফ্র্যাকচার টাফনেস মেজারমেন্টের কোনো ফ্যাসিলিটিস বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং রিসার্চ অর্গানাইজেশনে নাই। যদি না থাকে তাহলে তো বুঝতেই পারতেছ আমরা আসলে কখনোই সেফ ডিজাইন করতে পারি না। যেটাই করি গেজ করে করি, এই জন্য আমাদের দেশে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা নম্বর অফ স্ট্রাকচার এর তুলনায় আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যা
অনেক অনেক বেশি, বিকজ ফেল সেফ ডিজাইন করতে হইলে তবে অবশ্যই অবশ্যই ফ্র্যাকচার মেকানিক্স এর থিওরি অ্যাপ্লাই করতে হবে। কারণ ফ্র্যাকচার মেকানিক্স এর থিওরি আমি অ্যাপ্লাই করতে চাই, নো প্রবলেম, বাট সেই ডেটাটা কোথায়? আমার মেটেরিয়ালস এর সেই ডেটা অ্যাজ পার ফ্র্যাকচার মেকানিক্স থিওরি, সেই ডেটাটা আমি জেনারেট করতে পারছি না। আর এমন ফ্র্যাকচার মেকানিক্স থিওরি এমন জিনিস, এই যে ঠিক আছে 1020 AISI 1020 স্টিলের যে এস্টাবলিশড যে মেকানিক্যাল প্রপার্টিজ, সেই মেকানিক্যাল প্রপার্টিজ কিন্তু 1020 আমাদের দেশের মেটেরিয়ালস এর জন্য that is not valid, because that is related to production system, that is related to refined state, that is related to size of the grain, that is related to second phase particle and nature of the second phase particle. A lots of problem. ফলে আমাদের যে মেকানিক্যাল প্রপার্টিজ ডেটা আমরা পাই, সেই ডেটা দিয়ে আসলে অ্যাজ পার ফ্র্যাকচার মেকানিক্স থিওরি আমরা কোনো কম্পোনেন্ট ডিজাইন করতে পারি না। আর ডিজাইন করতে না পারা মানে অর্থই হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলো রিলায়েবল না, ফেল সেফ না, যে কোনো সময় যে কোনো ভাবে ফেল করে যেতে পারে। আসো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে স্ট্রেস স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার ধরে ডিজাইন ইঞ্জিনিয়াররা ডিজাইন করে থাকে, এবং সেই ডিজাইন ইঞ্জিনিয়ারদের যে কথা একটু আগেই বলছিলাম, ডিজাইন ইঞ্জিনিয়ারদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা মেটেরিয়াল সায়েন্টিস্ট আমাদের চেষ্টা হচ্ছে কম পয়সায় কিভাবে তাদের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারি, কম দামি মেটেরিয়ালস as minimum as possible, দামি মেটেরিয়ালস দিয়ে আমরা কিভাবে ডিজাইন ইঞ্জিনিয়ারের সেই বাউন্ডারি লিমিটটাকে আমরা গেইন করে দিতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। তো মেটেরিয়ালস এর আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে অনেক রকমের মেটেরিয়াল দিয়েছে, এবং প্রত্যেকটা মেটেরিয়ালস এর ব্যবহার আছে। তো যত রকমের মেটেরিয়ালস আছে সেই মেটেরিয়ালস এর যদি আমরা স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার ধরে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি বা ডিসকাস করার চেষ্টা করি, তাহলে যেটা হবে কয়েকটা ক্যাটাগরি মেটেরিয়ালস আছে একটা ধরনের, তার ভিতরে সেটা হচ্ছে যে রিজিড বিহেভিয়ার, রিজিড মেটেরিয়াল। এটা কি রকম মেটেরিয়াল? রিজিড মেটেরিয়াল আন্ডারগোজ নো স্ট্রেন, এমন মেটেরিয়াল যার ভিতরে কখনো স্ট্রেন হয় না। ইনক্রিজ স্ট্রেস কজেস ব্রেকেজ, আমি যদি সেই মেটেরিয়ালস এর উপরে জোর করে চেষ্টা করি যে না সেটা লম্বা হচ্ছে না, আরো স্ট্রেস দেই, তাহলে হয়তো বা কোনো এক সময় এই মেটেরিয়ালসটা লম্বা হইতে পারে। That is our expectation, but reality is different. These types of materials will not elongate at all, will not deform at all. এটাকে রিজিড বিহেভিয়ার বলে। সাধারণত সিভিল ইঞ্জিনিয়াররা তাদের যে স্ট্রাকচার ডিজাইন করে, প্রত্যেকটা স্ট্রাকচার ডিজাইন করে এই রিজিড বিহেভিয়ার ধরে। সিভিল ইঞ্জিনিয়াররা চায় না তাদের একটা বিল্ডিং, তাদের একটা ব্রিজ ডিফর্ম হোক, ফলে তাদের সমস্ত চিন্তা ভাবনা ডিজাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে এই মেটেরিয়ালটা এই কম্পোনেন্ট বা এই অবজেক্ট এই স্ট্রাকচার আমি যে বানাবো সেই স্ট্রাকচারটা ফুললি রিজিড হবে, সে কোনোভাবে ডিফর্ম করবে না। এটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কনসেপ্ট। এখন উদাহরণস্বরূপ আমরা যদি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস দেখি, টাইটানিয়াম কার্বাইড এই ধরনের বিহেভিয়ার শো করে।
তোমরা সিভিল ইঞ্জিনিয়াররা যে জিনিস দিয়ে প্রোডাক্ট বানায় সেটা কিন্তু কনক্রিট। কনক্রিট itself ceramic materials, titanium its carbide itself ceramic materials. তো সিরামিক ম্যাটেরিয়ালস গুলো সাধারণত এই ধরনের রিজিড বিহেভিয়ার শো করে থাকে। কিন্তু আগেকার দিনে সেই কনক্রিট এখনকার দিনের কনক্রিট আর এক নাই। এখন কিন্তু কনক্রিটের ব্লকের মাঝখানে যদি ফ্লেক্সারাল স্ট্রেস দেওয়া হয় সে কিন্তু বেন্ড করে যায়, যেটা আগেকার দিনে কনক্রিটে ছিল না। ফলে এখন কনক্রিট এসেছে ফ্লেক্সিবল কনক্রিট। আর এই ফ্লেক্সিবল কনক্রিট এসেছে বলেই কিন্তু আজকে আর্থকুয়েক সেন্সিটিভ দেশ জাপানে 80 তলা 90 তলা 100 তলা বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে আছে। বিশেষ করে টোকিও শহরে যদি তোমরা একটা বিল্ডিং এর দাঁড়িয়ে থাকো বারান্দায়, সেই সময় যদি একটা ভূমিকম্প হয়, সামনে যদি একটা উঁচু বিল্ডিং থাকে, তুমি নিজের চোখে দেখবা যে ওই বিল্ডিংটা কিভাবে হালকা বেঁকে যাচ্ছে। এই যে বেঁকে যাচ্ছে, যদি কনক্রিটটা ফ্লেক্সিবল কিছুটা না হতো তাহলে বেঁকে যাওয়া সম্ভব হতো না। ওইটুকু বাঁকার আগেই তার ভিতরে ক্র্যাকিং হয়ে যেত, কিন্তু সেই ক্র্যাকিংটা হচ্ছে না। তার মানে এখন সেই আগের মতো ফুললি রিজিড বিহেভিয়ার অফ কনক্রিট এখন কিন্তু নাই। হ্যাঁ, আমাদের দেশের সমস্ত কনক্রিট কিন্তু রিজিড বিহেভিয়ার ফলো করে, কারণ আমরা এখনো ফ্লেক্সিবল কনক্রিট বানাইতে পারি না। আমাদের দেশের ওই ধরনের কনক্রিটের কনসেপ্ট, মিক্স ডিজাইন আমাদের দেশে এখনো আসে নাই, ফলে আমরা পারি না। তো এই মেটেরিয়ালস এর যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখি তাহলে এরকম হবে। লোড দিব, লোড সরিয়ে নিব, আবার আগের জায়গায় চলে যাবে। যতটুকু এর ভিতরে কিছু হয় সেটা আসলে মাপার মতো না। শুধুমাত্র গতকালকে ক্লাসে বলেছিলাম যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা পয়েন্ট ডিফেক্ট এদিক ওদিক হচ্ছে। পয়েন্ট ডিফেক্ট এক্স লোকেশন থেকে ওয়াই লোকেশনে গেল, ভিতরেই থাকলো, ওভারঅল কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে রিজিড বিহেভিয়ার। এবার আসতেছে লিনিয়ার ইলাস্টিক বিহেভিয়ার। হুকস এর ল ফলো করে, স্ট্রেস স্ট্রেন প্রপোর্শনাল। আর এই ক্ষেত্রে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইয়াংস মডুলাস। লোড দিবা, যতক্ষণ লোড দিবা লোড সে নিবে, নেওয়ার পরে আবার লোড সরিয়ে নিবা, চলে আসবে। সত্যিকার অর্থে আসলে এই ধরনের মেটেরিয়াল পৃথিবীতে নাই। এই ধরনের আইডিয়াল মেটেরিয়াল স্ট্রেস দিব, সে ইলাস্টিক্যালি ইলংগেট হবে, লোড সরিয়ে নিব, আবার তার জায়গায় চলে আসবে, সেটা আমরা কল্পনা করতে পারি। বাট সত্যিকার অর্থে তোমার হাতে যদি সেন্সিটিভ কোনো মেজারিং গেজ থাকে, তাহলে তুমি দেখতে পাবে সুপার ইলাস্টিক মেটেরিয়ালকে নিয়ে তুমি যদি 10 বার টানো আর ছেড়ে দাও, টানো ছেড়ে দাও, তারপরে ইনিশিয়াল স্টেজের যে মাপ আর এখনকার যে মাপ, ইভেন 3 ডাইমেনশনাল মেজারমেন্টে যদি তোমার সুযোগ থাকে, মেপে দেখলে বুঝতে পারবা ইয়েস দেয়ার ইজ চেঞ্জ টু সাম এক্সটেন্ট, যেটা হয়তো বা নর্মাল আমরা যে স্কেল দেই যে মাপি সেটাই ধরা পড়বে না। বা 3 ডাইমেনশনাল সেন্সিটিভ যে মেজারিং গেজ যদি ব্যবহার করো তাহলে দেখা যাবে যে yes there is some change। তার মানে আইডিয়াল লিনিয়ার ইলাস্টিক বিহেভিয়ার বলা মেটেরিয়াল পৃথিবীতে নাই। এরপরে আসতেছে প্লাস্টিক বিহেভিয়ার। প্লাস্টিক বিহেভিয়ার শুরুতেই সে উইদাউট শোয়িং লিনিয়ারিটি, সে প্রথম থেকেই ডিফরমেশন শুরু করে দেয়। এটাও কিন্তু আছে, নেই বললে ভুল হবে, বাট
যদি আমি আবার ওইরকম সেন্সিটিভ, যেমন কাদার কথা চিন্তা করো, কাদা পেস্টের কথা চিন্তা করো, সেক্ষেত্রে লোড, হালকা লোড দিলেই, যেমন কাদার উপরে যদি তুমি একটা আঙ্গুল দিয়ে চাপ দাও, দেখবা যে তোমার আঙ্গুলের যে তালুতে যে দাগগুলো আছে, আল্লাহ তাআলা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য যে ফিঙ্গারের নিচে যে একটা সুন্দর ম্যাপিং সিস্টেমের দাগ দিয়ে দিয়েছেন, সেই দাগগুলো দেখবা যে ওই কাদার উপরে উঠে গেছে, একটাই হোক দুইটাই হোক অথবা ফুল ইমপ্রেশন যেটাই হোক না কেন উঠে গেছে। তার মানে হালকা একটা চাপ দিয়েছো, যেটা তুমি খুব আস্তে 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 ওখানে গিয়ে টাচ করিয়েছো, টাচ করার সাথে সাথে এখানে আবার ইলাস্টিক ডিফর্মেশন কখন হলো আর প্লাস্টিক ডিফর্মেশন কখন হয়ে গেল। প্লাস্টিক ডিফর্মেশন যদি না হয়, তাহলে কিন্তু ওই কাদার উপরে তোমার এই হাতের আঙ্গুলের ছাপ কিন্তু ওখানে পড়ার কথা না। ভেরি ভেরি মাইনর একটা চাপ, যেটা আসলে স্কেলে হয়তো ফিট করা ডিফিকাল্ট। হ্যাঁ, আমাদের স্কেল হয়তো ফিট করতে পারছি না। আবার বলছি, যদি সেন্সিটিভ স্কেল থাকে, দেখা যাবে যে ইয়েস হচ্ছে। তোমরা হয়তো জানো, একটা মশা হয়তো কয়েকদিন বাঁচে। তোমরা হয়তো জানো এ কথা কথা এই কয়েকদিনের জীবন তাদের কাছে অনেক লম্বা সময়। আবার মানুষ, বাংলাদেশের মানুষ 60-70 বছর বাঁচে, এটা কিন্তু আমাদের কাছে অনেক লম্বা সময়। জাপানিজরা অন এভারেজ আত্মহত্যা বাদ দিলে যদি দেখা যায় অ্যারাউন্ড 100 ইয়ার্স তাদের গড় আয়ু, 100 ইয়ার্স তাদের কাছে অনেক অনেক বেশি সময়। তো যে জিনিসটা বলছিলাম, সবকিছু কিন্তু রিলেটিভ। আমাদের বডির ভিতরে যে সেল তৈরি হয়, সেটাও কিন্তু, তারও কিন্তু, সেলেরও কিন্তু জীবন আছে। এমন কিছু সেল আছে তৈরি হচ্ছে মরে যাচ্ছে, তৈরি হচ্ছে মরে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে তৈরি হচ্ছে মরে যাচ্ছে, সেল হয়তো ভাবতেছে আমি অনেক দিন বেঁচে আছি। এসব রিলেটিভ ব্যাপার, কে কতটুকু কিভাবে মেজার করতে পারে, সেটাই হচ্ছে জিনিস। তো যেটা বলছিলাম যে প্লাস্টিক ডিফর্মেশনের জন্য অবশ্যই অবশ্যই একটা সার্টেন লেভেলের স্ট্রেস পাস করতে হয়। ইয়াংস মডুলাস, এই ইলাস্টিক ডিফর্মেশন, সেই রেঞ্জটা ক্রস করে আসতে হয়, তারপরে প্লাস্টিক ডিফর্মেশন হয়। কিন্তু ওই মেটেরিয়ালস এর জন্য ইলাস্টিক ডিফর্মেশন যে স্ট্রেস এত কম যে আমি সেটা অনুভব করতে পারি না, আমি সেটা কোনোভাবেই মাপতে পারি না। এই জন্য আমার কাছে যে টুলস আছে, সেই টুলস যে যখনই মাপতে যাই, তখনই আমার কাছে শুরুটাই হয় প্লাস্টিক স্ট্রেস দিয়ে, এত কম যেটা আমার মেজারিং গেজে রেঞ্জের বাইরে। তো সেই জন্য এটা এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে দ্যাট ইজ আইডিয়াল বিহেভিয়ার। কিন্তু আইডিয়াল বিহেভিয়ার বলে এরকম বিহেভিয়ারের কোনো মেটেরিয়ালস নাই, এরকম বিহেভিয়ার কোনো মেটেরিয়ালস নাই, তার কিন্তু নাই। বাট আমরা আবার মাপতেও পারছি না যে নাই, তো ঠিক আছে তাহলে আমি মেপে দেখাই, সেটা আবার আমাদের পক্ষে মাপা সম্ভব হয় না, কারণ ওই লেভেলের সেন্সিটিভ গেজ আমরা তৈরি করতে পারি না। এখন মেটেরিয়ালস এর বিহেভিয়ার যাই হোক না কেন, এটা রিজিড বিহেভিয়ার হোক, ফুললি রিজিড হোক, ফুললি ইলাস্টিক হোক, ফুললি প্লাস্টিক হোক, যাই হোক না কেন, আমরা যদি আসলে কোন একটা মেটেরিয়ালস এর উপরে লোড কন্টিনিউ করতে থাকি, আলটিমেট যে ফেট সেটা হচ্ছে সে ফেল করে গেছে, সে ভেঙে গেছে, সে ছিঁড়ে গেছে। এটাই হচ্ছে তার আলটিমেট গোল। হ্যাঁ, ইন অল মেটেরিয়ালস ফেইলিওর অর ফ্র্যাকচার আফটার ক্রিটিক্যাল স্ট্রেস, সবকিছুরই একটা ক্রিটিক্যালিটি আছে,
একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করলে ইলাস্টিক মেটেরিয়াল ছিঁড়ে যাবে, রিজিড মেটেরিয়াল ভেঙে যাবে এবং প্লাস্টিক মেটেরিয়ালও। হ্যাঁ, এটাই হচ্ছে আসল ঘটনা। এখন আমরা যদি সত্যিকার অর্থে কোনো মেটেরিয়ালকে ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাছে যদি মেটেরিয়াল দাও, তাহলে আমরা যেটা হওয়া উচিত সেটাকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই রকমের তিনটা কাজ একটা মেটেরিয়ালসের ভিতরে হইতে পারে। এখানে দেখতে পাচ্ছ এক নম্বর, এইটা হচ্ছে রিজিড বিহেভিয়ার কিছুক্ষণ শো করে, তারপরে সামান্য একটু ইলাস্টিক বিহেভিয়ার শো করবে, তারপরে প্লাস্টিক। এখানেও তাই, এটা আরেকটা, এখানে সে লোড দিলাম, আনলোড করলাম একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, তারপরে আবার এখানে একটু হালকা একটু বাঁকা আছে, এখান থেকে সে আবার তার পথ চেঞ্জ করে এদিকে চলে গেল। এটা হচ্ছে আরেকটা আছে এরকম, সে কিছু দূর পর্যন্ত সত্যিকার অর্থে লিনিয়ার। এইটা যদি আমি স্ট্রেট কন্টিনিউ করে দিতাম তাহলে এইদিকে যেত, তার মানে দিস ইজ ইলাস্টিক রেঞ্জ। এরপর থেকে তার প্লাস্টিক বিহেভিয়ার শুরু হয়েছে। তো আসলে আমরা যারা আজকে আমাদের কোর্সের সাথে নামের সাথে পরিচিত হয়ে গেছি, তার আমরা জানি আমাদের কোর্সের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেটাল ওয়ার্কিং প্রসেসেস। তো মেটালস আসলে কোন বিহেভিয়ার শো করে? মেটালস বিহেভিয়ার হচ্ছে ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার, যেটা ডান দিকের এই কাজ, এই কাজ। ফলে এখন থেকে আমাদের সমস্ত কথাবার্তা চিন্তা ভাবনা হবে এইটাকে সামনে রেখে, আন্ডারস্ট্যান্ডিং অফ ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার। এটা আমরা এখানে ডেভেলপ করব, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেটাল শেপিং এর জন্য কত দূর পর্যন্ত আমি নিয়ে গেলে ডিফর্ম করতে পারবো, কত দূর পর্যন্ত গেলে আমার সমস্যা হয়ে যাবে, এই জিনিসগুলোই এই ধরনের কাজ থেকে প্রত্যেকটা মেটেরিয়ালস এর জন্য এই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, ইভেন সিমিলার কম্পোজিশন। তোমরা হয়তো খেয়াল করেছো কি জানি না, যদি 10টা একটা স্যাম্পল থেকে, একটা স্টিল বার থেকে একই দিন একই সময় ওই এক সেকেন্ডে তোমার রোল হয়ে যায় 15 মিটার 20 মিটার পর্যন্ত রোল হতে পারে এক সেকেন্ডে। এই এক সেকেন্ডে যে রডটা তৈরি হয়ে গেল, সেই রড থেকে যদি আমরা 10টা স্যাম্পল টেস্ট করি, টেস্ট করে খুব মানে ভেরি ভেরি সেন্সিটিভ মেশিন দিয়ে যদি টেস্ট করে দেখবা 10টা স্যাম্পলেরই স্ট্রেস স্ট্রেন কার্ভ 10 রকমের। হ্যাঁ, তাদের গ্লোবাল বিহেভিয়ার ঠিক আছে, ইয়েস দেয়ার ইজ ইলাস্টিক রেঞ্জ, দেয়ার ইজ প্লাস্টিক রেঞ্জ, দেয়ার ইজ yield strength, there is UTS, fracture stress, total elongation, elongation at maximum force, elongation at elastic limit. হ্যাঁ, সব ডেটা আছে, বাট all data different। তার মানে বোঝা যাচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তুমি মেটেরিয়ালকে, তার বিহেভিয়ারকে সত্যিকার অর্থে গেস করতে পারবে না। একটা গ্লোবাল ধারণা পাইতে পারো যে ইয়েস মাইল্ড স্টিল রড বানায় এরকম হইতে পারে, বাট একটা থেকে আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর সেই ডিফারেন্ট কেন, ওইটারই ট্রু এক্সপ্লেনেশন দেয় হচ্ছে ফ্র্যাকচার মেকানিক্স। ফ্র্যাকচার মেকানিক্স ছাড়া, পড়া ছাড়া কেউ এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবে না, বুঝতেও পারবে না। যেটা সিভিল ইঞ্জিনিয়ারদের প্রবলেম, আমরা যতই বুঝাইতে যাই না কেন
সিভিল ইঞ্জিনিয়ার কোনোদিন মেটেরিয়ালস এর ফ্র্যাকচার মেকানিক্স পড়ে নাই, ফলে তারা কোনোদিনই মেটেরিয়ালস এর ভিতরে ঢুকতে পারে না, ওই দৃষ্টিভঙ্গি তাদের ভিতরে নাই, এই জন্য তারা জিনিসটা বুঝতে পারে না। এবার আসো, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেটাল ওয়ার্কিং প্রসেসেস, আমাদের হিসাব নিকাশ কিন্তু টাকা পয়সার সাথে। ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে সে রিক্রুট করবে, স্যালারি দিবে, আমি তার প্রোডাক্ট তৈরি করে দিব, সে প্রোডাক্ট মার্কেটে বিক্রি করবে, প্রোডাক্ট মার্কেটে বিক্রি করে প্রফিট করবে, সে প্রফিটের একটা অংশ আমাকে স্যালারি দিবে। এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। ফলে আমার কাজ কি, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে আমি কিভাবে কোন কোন জায়গায় ইনপুট দিয়ে ওই শিল্পপতিকে আমি হেল্প করতে পারি, তার প্রফিট মার্জিনটা বাড়াইতে পারি, তাহলে হয়তো বা আমার স্যালারি বেড়ে যাবে, আমার প্রমোশন বেড়ে যাবে, আমার অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা বেড়ে যাবে। আর যদি না পারি তাহলে ছাঁটাই হয়ে যেতে হবে। দ্যাট ইজ রেসপন্সিবিলিটি ফর ইঞ্জিনিয়ার। তো প্রথমেই আমরা যে জায়গাটি ইনপুট দিতে পারি সেটা হচ্ছে যে মেটাল শেপিং প্রসেসেস, মেটাল ওয়ার্কিং প্রসেসে আমরা কিভাবে মালিককে কম এনার্জি কনজাম্পশনের মাধ্যমে তার প্রোডাক্ট বানিয়ে দিতে পারি উইদাউট কম্প্রোমাইজিং দি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। আমার মেন টার্গেট, প্রথম টার্গেট হবে কিভাবে এই মালিককে আমরা একটা প্রোডাক্ট বানিয়ে দিব উইথ মিনিমাম এনার্জি কনজাম্পশন। আর সেই এনার্জি কনজাম্পশনের হিসাব নিকাশে আমরা এখন শুরু করতে যাচ্ছি। ওয়ার্ক ডান ডিউরিং টেনসাইল ডিফর্মেশন, একটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেন দিয়ে যদি আমি গুণ দেই তাহলে কিন্তু ওয়ার্ক ডান হয়ে যায়, দ্যাট ইজ এনার্জি কনজাম্পশন ডিউরিং স্ট্রেস স্ট্রেন ডিফর্মেশন। এখন টোটাল ওয়ার্ক ডান, আমরা যদি এই যে কাজ দেখে আসলাম, সেখানে দুইটা পার্ট, মেটালিক মেটেরিয়ালস এর জন্য দুইটা পার্ট, একটা হচ্ছে ইলাস্টিক পার্ট আর একটা হচ্ছে প্লাস্টিক পার্ট। ইলাস্টিক পার্টের কম হোক বেশি হোক সেখানে সে কিন্তু এনার্জি অ্যাবজর্ব করে। তাহলে আমাদের এই দুইটা টোটাল ওয়ার্ক ডান যদি সিগমা এপসাইলন হয়, তো এখানে কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, সিগমা ই ইলাস্টিক এপসাইলন ই প্লাস সিগমা পি প্লাস এপসাইলন পি। এটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে। টোটাল ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডান আমরা এখন বের করব টু ক্যালকুলেট এনার্জি, কতটুকু এনার্জি কনজাম্পশন হইতে পারে। শুধু তাই না, যখন মেটেরিয়ালসকে আমরা ডিফর্ম করি, সামান্য একটা রডকে তোমরা হাতে নিয়ে দেখো, সেই রডটা হাতে নিয়ে যখন বাঁকাবা, যে বাঁকানো যে জায়গাটা ওখানে হাত দিয়ে দেখো, তুমি অনেক সময় যদি অতি দ্রুত বাঁকিয়ে থাকো তাহলে ওই জায়গাটা তুমি হাত দিলে সহ্য করতে পারবে না, তার মানে সেখানে হিট জেনারেট হয়ে গেছে। এই যে হিট জেনারেশন, এটা কিন্তু অনেক সময় ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মেটাল কিন্তু গলে যেতে পারে। তুমি প্রিহিট করেছো একটা বিলেট, সেই বিলেটটা একটা টেম্পারেচারে প্রিহিট করেছো এবং এত কুইকলি তুমি রোলিং করতেছিলে, সেই রোলিং এর কারণে সেখানে লোকালি কিছু হিট জেনারেট করে গেছে। সেই হিট জেনারেশন প্লাস আগের হিট টোটাল মিলে যদি লোকাল কোনো জায়গায় মেল্টিং টেম্পারেচার ক্রস করে যায়, তাহলে ওই জায়গা দিয়ে কিন্তু ওই বিলেটটা স্লিপ করে শেয়ার হয়ে যাবে। এই যে শেয়ার হয়ে যাওয়া বিলেটের অংশটা, এটা কোথায় যাবে, কার ঘাড়ে পড়বে, কাকে আঘাত করবে, কেউ কিন্তু জানে না। তাহলে অ্যাক্সিডেন্টও হইতে পারে, আবার বিলেটটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য টোটাল এনার্জি ক্যালকুলেশন এবং সেই ডিফরমেশনের কারণে মেটেরিয়ালস এর ভিতরে কি পরিমাণ হিট জেনারেট করতেছে সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা সেগুলো দেখবো অন্য জায়গায়। আপাতত আমরা দেখছি এনার্জি কিভাবে ক্যালকুলেট করে। এটা তোমরা জানো, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স, ডিসটেন্স, ডিডব্লিউ, এফএল, ডিএল, এগুলো আমার বলার কিছু নেই।
আসলে এগুলো সব ম্যাথস এর ব্যাপার, ম্যাথস এর ব্যাপারে এগুলো বুঝিয়ে লাভ নাই, তোমরা এগুলো ভালোই পারবা আশা করি। ইলাস্টিক ওয়ার্ক ডান, যেটা বলছিলাম যে স্ট্রেস স্ট্রেন কার্ভে ট্রু ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর বা মেটালস এর দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইলাস্টিক কম্পোনেন্ট আর একটা ইলাস্টিক কম্পোনেন্ট। আমরা যদি ইলাস্টিক ওয়ার্ক বের করতে চাই, আর ইলাস্টিক কম্পোনেন্টের ওই পোর্শনে যা যা ঘটনা আছে, কতটুকু ইলংগেশন আছে, কতটুকু তোমার স্ট্রেস আমাকে দিতে হয়েছে ওই ইলংগেশনের জন্য, সেগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। যেটা একটু আগে বলেছি, সেটা হচ্ছে যে ইলাস্টিক এনার্জি ওয়ার্ক ডান বাই ইলাস্টিক পোর্শন ইকুয়াল টু হবে ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু সিগমা গুণ গুণ হচ্ছে এপসাইলন ই, এইটা। সেই ক্যালকুলেশন আবার সিগমার সাথে আমি বলেছিলাম হুকস, যেহেতু ইলাস্টিক রেঞ্জের ভিতরে হুকস ল ফলো করে, আর হুকস ল যতক্ষণ পর্যন্ত ফলো করে ততক্ষণ পর্যন্ত সিগমা ইজ প্রপোর্শনাল টু ইলংগেশন বা স্ট্রেন। স্ট্রেন আর ই হচ্ছে ইয়াংস মডুলাস, এখানে হচ্ছে তার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখন আমি ইলাস্টিক ওয়ার্ক ডান বের করতে চাচ্ছি, এই ভিটা এখানে এসে গেছে, আর কিছুই না। ভিটা কি? ভলিউম অফ দা মেটেরিয়াল। কত ভলিউমের মেটেরিয়ালকে তুমি ডিফর্ম করতেছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা তো হবেই। 5 কেজি ডিফর্ম করলে এক ধরনের এনার্জি, 1 কেজি ডিফর্ম করলে এক রকম এনার্জি, 5 টন যদি ডিফর্ম করো আরেক রকম এনার্জি। তাহলে আমাদের এই যে ইলাস্টিক ওয়ার্ক ডানের জায়গায় আমরা এখন যে জিনিসটা দেখলাম, ওয়ার্ক ডান ডিউ টু এই যে elastic deformation equal to volume of the material গুণ সিগমা স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ই। এটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ ফর ইলাস্টিক ওয়ার্ক ডান। এখন আমরা দেখছি প্লাস্টিক ওয়ার্ক ডান। একইভাবে আমরা প্লাস্টিক ওয়ার্ক ডানটা করে নিতে পারি, বাট এখানে একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে যে আমরা ইলাস্টিক ওয়ার্কের ভিতরে ওয়ার্ক ডানের ক্ষেত্রে সরাসরি যেমন সিগমা ইকুয়াল টু ই গুণ এপসাইলন, এখানে সেটা হয় না। এখানে না হয়ে আরেকটা টার্ম আসে, কারণ প্লাস্টিক ডিফর্মেশন যখন হয় মেটেরিয়ালস তখন কিন্তু স্ট্রেন হার্ডেনিং হয়ে যায়, এবং প্রতিনিয়ত মেটেরিয়ালস এর ভিতরে বেশি বেশি করে আমাকে এনার্জি ইনপুট দিতে হয়। সেই কি পরিমাণ বেশি এনার্জি ইনপুট দিতে হবে এটা আবার কন্ট্রোল করে ওই মেটেরিয়ালস তার স্ট্রেন হার্ডেনিং বিহেভিয়ার এর উপরে। আবার সেই স্ট্রেন হার্ডেনিং এর বিহেভিয়ারটাকে আমরা সাধারণত এক্সপ্রেস করে থাকি স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্টের মাধ্যমে, যেটা এন, স্মল এন। সেই ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু কে এপসাইলন টু দি পাওয়ার এন। এটা তোমাদের অন্য জায়গায় পড়ে আসার কথা, ইন্টু ওয়ান, এই সমস্ত জায়গায় পড়ে আসার কথা। যাই হোক, না পড়লেও সমস্যা নাই, এগুলো সহজ জিনিস। এখন এখান থেকে আমরা যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হচ্ছে work done due to plastic deformation equal to VK epsilon to the power n plus 1। সবকিছু কিন্তু এখানে ক্যালকুলেট করে আসা হলো ফাইনালি n plus 1 divided by n plus 1 or V sigma epsilon divided by n plus 1, কারণ সিগমা ইকুয়াল টু হচ্ছে কে এপসাইলন। কে এপসাইলন যদি এখানে করে দাও, কে এপসাইলন টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সিগমার ভ্যালু, ওইটা বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয় না। এখন এই যে যত কিছু আমরা করছি সবকিছু কিন্তু টেনসাইল লোড দিয়ে আমরা করছি। আমরা কম্প্রেশন দিয়ে করলে হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে সেই জিনিসটা আমরা এখন একটু বলি। ইন কম্প্রেশন দেওয়া মানেই টেনসাইল লোড দাও আর কম্প্রেসিভ লোড দাও, ডাজ নট ম্যাটার, প্রত্যেকটা ক্ষেত্রে মেটেরিয়ালস কিন্তু স্ট্রেন হার্ডেনিং হবে। বাট প্রবলেম ক্রিয়েট করে এই কম্প্রেসিভ ডিফর্মেশনে, সেটা হচ্ছে ইনক্রিজ ইন ক্রস সেকশনাল এরিয়া। যত ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করে যায়, আমরা জানি লোড স্ট্রেস ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। এখন কম্প্রেশন দিয়ে যদি আমি কোন একটা জিনিসকে ডিফর্ম করার চেষ্টা করি,
তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে প্রতিনিয়ত যেহেতু মেটেরিয়ালস ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যাচ্ছে, তাহলে প্রতিনিয়ত আমাকে হিউজ অ্যামাউন্টের লোড তার উপর অ্যাপ্লাই করতে হবে। ভেরি হাই ক্যাপাসিটি মেশিন ছাড়া এই ধরনের কাজ করা যাবে না। যেমন আমাদের ল্যাবের ভিতরে তোমরা দেখেছো হয়তো, আমাদের 5 কিলো নিউটনের একটা মেশিন আছে, 500 কিলো নিউটনের মেশিন আছে, ওইদিকে নিচে শেডের ভিতর দিকে একটা 100 কিলো নিউটনের মেশিন আছে। হ্যাঁ, আবার কাজ দিয়ে যে হাই গ্লাস দিয়ে ঘেরা এটা 2000 কিলো নিউটনের মেশিন আছে। এই 2000 কিলো নিউটন মেশিন দিয়েও কিছু করা যাবে না। শুরুটা হবে, শেষ তুমি করতে পারবে না, কারণ যত শেষের দিকে যেতে থাকবে তত ক্রস সেকশনাল এরিয়া সিরিয়াসলি বেড়ে যাবে, স্ট্রেন হার্ডেনিং বেড়ে যাবে। তার জন্য অ্যাপ্লাইড লোডের প্রয়োজন হবে অনেক বেশি হাই, যেটা ওই মেশিনের ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, বাট কম্পোনেন্ট কিন্তু ফেল করবে না। এই জন্য সাধারণত এই যে এনার্জি ক্যালকুলেশনের যে কাজগুলো আমাদের যদি প্রয়োজন হয়, আমরা ভুল করে কম্প্রেশন টেস্ট করে এই ডেটাগুলো জেনারেট করার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব টেনসাইল টেস্টের মাধ্যমে। এখন সাইন, এটা তোমরা জানো, যেহেতু টেনশন দিলে সে লম্বা হয়ে যায়, এই জন্য এই ইলংগেশনটাকে পজিটিভ ধরা হয়। আর কম্প্রেশন দিলে যেহেতু লেন্থ ছোট হয়ে যায় মানে ইলংগেশন হয়ে যায় নেগেটিভ। সেই সাইনগুলো এখানে দেওয়া হয়েছে, আর নতুন কিছুই নাই আর কি। তো ওইগুলোকে ইনক্লুড করে আমরা কিভাবে আরো ভ্যারাইটিস রিলেশনশিপ তৈরি করতে পারি বিটুইন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, তারপরে ট্রু স্ট্রেন রিলেশনশিপ বের করতে পারি। তারপরে আরেকটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে যে ক্রস সেকশনের সাথে রিডাকশন ইন ক্রস সেকশনের এরিয়া, এটা r ইকুয়াল টু a নট মাইনাস a নট a1 ডিভাইডেড বাই a নট, এটা করতে পারে। বড় আর হচ্ছে পার্সেন্টেজ, ছোট আর হচ্ছে সিম্পলি রিডাকশন কত হচ্ছে রেশিওটা, আর বড় আর হচ্ছে তার পার্সেন্টেজ, আর কিছু না। এরপরে যা কিছু ঘটনা ঘটার সব ঘটিয়ে ফেললো, এই ট্রু স্ট্রেনের সাথে রিলেশনশিপ তৈরি করলো। এখন একটা টেবিল দেওয়া হয়েছে, 10% ইলংগেশন হইলে ই এর ভ্যালু কত হয়, এপসাইলন এর ভ্যালু কত হয়, আর এর ভ্যালু কত হয়, কম্প্রেশনে কি ঘটনা ঘটে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, কম্প্রেশনে চেঞ্জ হয়ে যায়, সেগুলো দেওয়া হয়েছে জাস্ট ডেটা। আর ওই যে ফর্মুলা গুলো তোমাদেরকে দেখাইলাম, পড়াইলাম, বুঝাইলাম, তার উপর বেসিস করে একটা প্রবলেম। এগুলো ভেরি সিম্পল ফান্ডামেন্টাল টাইপের, বইয়ের ভিতরে করা আছে, তোমরা দেখে নিও। এখন বলো, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? বুঝো নাই? তো কেউ বুঝো নাই? ওকে, ঠিক আছে। স্যার ওই যে টিমসে জয়েন করা নিয়ে স্যার, ওই যে আমাদের টিমসে একটু অ্যাড করে দিলে ভালো হতো। হ্যাঁ, স্যার ওই টিমসে স্যার অ্যাড করে দিলে ভালো হতো। কি অ্যাড করে দিবে? স্যার একটা লিংক অথবা কোড লাগবে স্যার টিমসে জয়েন করতে। আমরা ওটাই তো বুঝি না, কিসের লিঙ্ক সেটাই তো আমি জানি না, কি ওটা? স্যার যদি জুমে একটু মানে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা মানে বলে দিতে পারতাম কোথায় ক্লিক করতে হবে, বা আমি স্যার একটা ইনস্ট্রাকশন লিখে কি আপনাকে পাঠাবো? পাঠাই দাও। আমি তো জি আমি করিও না ওই সব, ওই আমাদের তোমার স্যাররা আমার করে দেয়, তো আমি এগুলো করি নাই। জি স্যার, বুঝতে পেরেছি। আমি স্যার তাহলে একটু বলেছি কোথায় কোথায় ক্লিক করে যেতে হবে। করে দাও। আর তো আগামী সপ্তাহে ক্লাস আছে, আর তো ক্লাস নেই। জি স্যার, 2 সপ্তাহ জাস্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।